এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে একটি মাত্র স্টক নিয়ে কথা বলা হবে, সরকারি স্টক এবং যেটা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করে। তো বর্তমানে কিন্তু এটা একটা ট্রেন্ডিং হয়ে গিয়েছে যে সরকারি স্টকগুলোর মধ্যেই কিন্তু গতি দেখা যাচ্ছে, কারণ সরকারের তরফ থেকেই কিন্তু বড় বড় অর্ডারগুলো পাচ্ছে। আর যে সেক্টরে সরকার ভালো ইনিশিয়েটিভ নিচ্ছে, ভালো পজিটিভিটি দেখাচ্ছে, সেই সেক্টরের যে সরকারি কোম্পানিগুলোর মধ্যে কিন্তু ভালো রকম গতি দেখা গিয়েছে। তো এই স্টকটি রিনিউয়েবল সেক্টরে কাজ করে। তো আপনারা জানেন যে এই সেক্টরটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। গ্রিন এনার্জি, ক্লিন এনার্জি, রিনিউয়েবল এনার্জি শুধু আমাদের দেশ না, গোটা বিশ্বই। কারণ যে শক্তিগুলোকে ব্যবহার করা হতো আগে, কয়লা, তারপরে পেট্রোলিয়াম, যে খনিজ তেল, এগুলো যে ব্যবহার করা হতো, এগুলো কিন্তু অনবীকরণযোগ্য। মানে এগুলো ধীরে ধীরে নিঃশেষিত হয়ে যাবে এবং যাচ্ছেও। তো সেক্ষেত্রে যে শক্তিগুলোকে রিপিটেটিভলি ইউজ করা যায় আর কি, সেগুলোই হচ্ছে নবীকরণযোগ্য আর কি, যেগুলোকে রিনিউয়েবল এনার্জি বলে। তো যেমন বায়ু, জল, আপনার সূর্যের যে শক্তি, এইসব শক্তি যতদিন পৃথিবী থাকবে ততদিনই কিন্তু এই শক্তিগুলোর কোনো কিন্তু ঘাটতি পড়বে না। তো এই শক্তিগুলোকে কাজে লাগিয়ে এনার্জি তৈরি করা, ইলেকট্রিসিটি তৈরি করা, পাওয়ার তৈরি করা, সেগুলোই কিন্তু এখন প্রায়োরিটির হিসাবে সবচেয়ে আগে রয়েছে প্রায়োরিটি বেসিসে। তো এক্ষেত্রে এই কোম্পানিটি, যে কোম্পানিটি নিয়ে কথা বলা হবে, সরকারি কোম্পানি, যে রিনিউয়েবল সেক্টরে মেন যে তিনটি যে শক্তির উৎস, জল, বাতাস এবং সূর্য, এই তিনটিরই কিন্তু তারা কাজে লাগিয়ে তারা শক্তি উৎপাদন করে। আর এরা সবচেয়ে বেশি হচ্ছে হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করে, মানে জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কিন্তু এরা ভারতের মধ্যে সেরা কোম্পানি। তো বুঝতেই পারছেন কোন কোম্পানিটি নিয়ে আলাপ হচ্ছে, সেটা হচ্ছে SJVN। তো এই কোম্পানিটি কিন্তু তিনটি বায়ুশক্তি নিয়েও কাজ করে, জলশক্তি নিয়েও কাজ করে এবং সৌরশক্তি নিয়েও কিন্তু কাজ শুরু করেছে। সবচেয়ে বেশি তাদের রয়েছে জলবিদ্যুতের ক্ষেত্রে, কিন্তু তাদের মার্কেট শেয়ার বলুন, তাদের যে ব্যবসা বলুন, সবচেয়ে কিন্তু বেশি রয়েছে। আর সোলার এবং যে আপনার যে বায়ুশক্তি আর কি, সেটাকে কিন্তু তারাও সেটা নিয়েও কিন্তু ভালো রকম কাজ করছে। তো যাই হোক, এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটি। এই কোম্পানিটির স্ট্রেংথটা কোথায় বুঝলেন তো? এই যে ফিউচার ওরিয়েন্টেড সেক্টর, যে রিনিউয়েবল এনার্জি সেক্টর, সেই সেক্টরে যে শক্তির উৎসগুলো রয়েছে, যেগুলো নিয়ে কথা হচ্ছে আর কি প্রচণ্ড, সোলার হোক, আপনার বায়ুশক্তি হোক, আপনার জলশক্তি হোক, এগুলো নিয়েই কিন্তু কাজ করছে। এই জায়গায় কিন্তু এই কোম্পানির ভবিষ্যতের কথা ভেবে কিন্তু এটাকে প্রায়োরিটি বেসিসে কিন্তু আগে রাখা যায়। তো এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটি। তো চলে আসি এই কোম্পানির বিজনেসে। তো বিজনেস কী করে সেটা বুঝলেন। তো এই কোম্পানির যদি আপনি একটু বিজনেসটা ডিটেলসে দেখেন, এদের যে হাইড্রো পাওয়ার, মানে আমাদের ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় হাইড্রো পাওয়ার, এটা 1988 সালে তৈরি হয়েছিল হিমাচল প্রদেশের যে রাজ্য সরকার এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই দুজন মিলে কিন্তু জয়েন্ট ভেঞ্চার হিসেবে এরা কাজ করেছে এবং করছে আর কি। তো এরা জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেই কিন্তু প্রথমে কাজটা শুরু করেছিল এবং 1988 সাল থেকেই কিন্তু এক্ষেত্রে এরা বলতে গেলে লিড করছে আর কি, এই জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে। তো এদের যে সবচেয়ে বড় যে পাওয়ার রয়েছে, যে ক্যাপাসিটি রয়েছে, সেটা নাথপা ঝাঁকড়ি হাইড্রো পাওয়ার, সেটা 1500 মেগাওয়াটের, যেটা কিন্তু এখন একটু কিন্তু বেড়েছে, এগুলো কিছুদিন আগেকার ডেটা। তারপরে রামপুর হাইড্রো পাওয়ার 412 মেগাওয়াটের। তারপরে ওয়াইন্ড পাওয়ারের রয়েছে খিরভিরে ওয়াইন্ড পাওয়ার, সেখানে 47 মেগাওয়াটের মতো হয়। তারপরে সোলার পাওয়ারের ক্ষেত্রে চারনাকা সোলার পাওয়ার গুজরাটে যেটা রয়েছে, সেটা 5.5 মেগাওয়াটের মতো সেখানে পাওয়ার উৎপাদন হয়। তারপরে সাইডলা ওয়াইন্ড পাওয়ার, সেটা গুজরাটে রয়েছে, 50 মেগাওয়াটের মতো উৎপাদন হয়। তো বুঝতে পারছেন, এটা সমস্ত সেক্টরে, হাইড্রো, সোলার, ওয়াইন্ড, সমস্ত সেক্টরেই কিন্তু এরা কাজ করছে। তো এই কোম্পানির যদি আপনি দেখেন, এদের যেটা টার্গেট রয়েছে 2023-এর, যেটা আর কি 5000 মেগাওয়াট তাদের যে উৎপাদন ক্ষমতা, সেটা 12000 মেগাওয়াট হবে 2030-এর মধ্যে, যেটা টার্গেট। এটা কিন্তু কিছুদিনকার আগের টার্গেট ছিল যে 2030-এর মধ্যে 25,000 করবে, তারপরে 12,000 করবে, তারপরে 2040-এর মধ্যে 25,000 করবে। এখন সেই টার্গেটটা কিন্তু দ্বিগুণ করে দিয়েছে। যে পাওয়ারের যে চাহিদা বর্তমানে চলছে আর কি, আর বিশেষ করে এই রিনিউয়েবল পাওয়ারের চাহিদা, সেক্ষেত্রে কিন্তু তারা টার্গেট বাড়িয়ে দিয়েছে, প্রায় দ্বিগুণ করে দিয়েছে। মানে 2030-এর মধ্যে তারা 25,000 করবে আর 2040-এর মধ্যে 50,000 মেগাওয়াট তারা উৎপাদন করবে, এরকম কিন্তু ব্যাপার রয়েছে, এরকম টার্গেট তাদের রয়েছে। তো এই কোম্পানির প্রমোটর তো আপনারা জানেন যে প্রেসিডেন্ট
অফ ইন্ডিয়া। তো এক্ষেত্রে এই অ্যাডভান্টেজটা পাবেই, যেটা পাচ্ছে ডিফেন্স সেক্টরের যে কোম্পানিগুলো রয়েছে, সরকারি কোম্পানি, রেলওয়ে সেক্টরের যে সরকারি কোম্পানিগুলো রয়েছে, কিংবা এই সেক্টরের কোম্পানিগুলোর মধ্যেও কিন্তু গতি এসেছে। আপনি দেখলে এই চার্টটা দেখলেও বুঝতে পারবেন। তো যাই হোক, এই কোম্পানির যে সবচেয়ে বেশি রেভিনিউ আসে হিমাচল প্রদেশ থেকেই, তারপরে ইউপি, জম্মু অ্যান্ড কাশ্মীর, পাঞ্জাব স্টেট থেকে কিন্তু তাদের প্রজেক্ট রয়েছে, তারা প্রজেক্ট পায় আর কি। এদের যদি আপনি রেভিনিউ ব্রেকআপ দেখেন, মোটামুটি এদের এনার্জি সেলস থেকেই, মানে গোটাটাই এদের এনার্জির ব্যবসায়ী আর কি, 100% ব্যবসা। ইন্ডিয়াতে ডোমেস্টিক লেভেলেই এটা কাজ করে, শুধুমাত্র ইন্ডিয়ার ক্ষেত্রেই পুরো রেভিনিউটা তাদের আসে। তো দেখুন, এরা যে সেগমেন্টে কাজ করে, যে হাইড্রো পাওয়ারের ক্ষেত্রে 90%-এর ওপরে এদের বিজনেস, ওয়াইন্ড পাওয়ারের ক্ষেত্রে প্রায় 5%-এর কাছাকাছি, আর সোলার পাওয়ারের ক্ষেত্রে 4%-এর কাছাকাছি কিন্তু তাদের বিজনেস রয়েছে। তো বুঝতে পারছেন, ম্যাক্সিমামটাই কিন্তু হাইড্রো পাওয়ারের ক্ষেত্রে রয়েছে তাদের, যে জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে। তো এইচপি মানে হিমাচল প্রদেশ থেকে বেশি তাদের রেভিনিউ আছে। ইন্ডিভিজুয়ালি যদি আপনি স্টেট ওয়াইজ দেখেন, হিমাচল প্রদেশ থেকে 25%-এর মতো, তারপরে ইউপি পাওয়ার কর্পোরেশনের 17%-এর মতো, তারপরে জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে 12%-এর মতো, কর্পোরেশন লিমিটেড যেটা পাঞ্জাবের ক্ষেত্রে সেটার থেকে 10%-এর মতো আসে, এবং অন্যান্য রাজ্য থেকে 35%-এর মতো আসে। তো এরকম কিন্তু তাদের রেভিনিউ ব্রেকআপ রয়েছে। তো যাই হোক, এই কোম্পানির যদি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন, দুর্দান্ত কিন্তু পারফরমেন্স, চার্টটা দেখলেই বুঝতে পারছেন লং টার্মের যে চার্টটা। তো ইদানিং কিন্তু রকেট হয়ে গিয়েছে, আগে কিন্তু কোনো গতি ছিল না। আপনি 2010 থেকে দেখুন 2020 পর্যন্ত কোনো গতি ছিল না। যখন থেকে এই গ্রিন এনার্জি, ক্লিন এনার্জি, রিনিউয়েবল এনার্জি এই সব নিয়ে কথাবার্তা হচ্ছে, মোটামুটি 2020 পর থেকে আর কি, এই শেয়ারগুলোর মধ্যে কিন্তু গতি এসেছে, এই যে সেক্টরে কিন্তু গতি এসেছে। তো আপনি চার্টটা দেখলেও পরিষ্কার বুঝতে পারছেন। গত 6 মাসে রিটার্ন যদি দেখেন, 15%-এর মতো রিটার্ন, গত 1 বছরে 161%-এর মতো দুর্দান্ত রিটার্ন, আর 5 বছরে 519%-এর মতো রিটার্ন। তো ইদানিং যদি আপনি এদের ডেটাগুলো দেখেন, ডেটাগুলোর মধ্যে কিন্তু তেমন মানে গ্রোথ তো রয়েছে তাদের বিজনেসে, তারা প্রফিটেবল কোম্পানি এবং গ্রোথও রয়েছে, কিন্তু সেরকম কনসিস্টেন্সি নেই। কিন্তু যে ধরনের বিজনেস এরা করে, তাতে কিন্তু ভবিষ্যতে সেটা কিন্তু মানে খুব বড়োভাবে গ্রো করতে পারে। সেই জন্যই কিন্তু এই কোম্পানিগুলোর চাহিদা, মানে এদের বিজনেসের ডেটাগুলোর মধ্যে তত উন্নতি দেখবেন না যতটা তাদের শেয়ার দরে দেখবেন। এটা কিন্তু ভবিষ্যতের কথা ভেবেই কিন্তু এগুলো হচ্ছে। তো গত 5 বছরের আপনি সিএজিআরের হিসাব দেখুন, তেমন গ্রোথ নেই, 8%, 8.5%-এর মতো। ইপিএসে যদি দেখেন, সেখানেও কিন্তু খুব একটা গ্রোথ নেই গত 5 বছরে, কিন্তু আগামী 5, 10, 15, 20 বছরের কথা ভেবেই কিন্তু এই মানে গতিটা এসেছে। তো যাই হোক, গত 5 বছরে 519%-এর মতো কিন্তু একটা ভালো রিটার্ন দিয়েছে, যেটা কিন্তু এই বলতে গেলে এই 2023 থেকেই এই গতিটা পুরোপুরি এসেছে আর কি। তো এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, 58,000 কোটি এর মার্কেট ক্যাপিটাল রয়েছে, প্রাইস আর্নিং রেশিওটা একটু হাই রয়েছে। প্রাইস আর্নিং রেশিওটা এখন এদেরকে যদি এটাকে অ্যাডজাস্ট করতে, মানে কুল ডাউন করতে হয়, তবে কিন্তু তাদের প্রফিটেবিলিটিকে বাড়াতে হবে, অথবা শেয়ার দরকারে একটা কারেকশন বা কনসলিডেশন ফেজের কিন্তু দরকার রয়েছে। রিটার্ন অন ইকুইটি যদি দেখা হয় 6%-এর মতো রয়েছে, আর বুক ভ্যালু 35 রয়েছে, বর্তমানে 149 টাকার আশেপাশে চলছে। ফেস ভ্যালু 10ই রয়েছে, আর ডিভিডেন্ড তো মোটাসোটা দেয়, ডিভিডেন্ডের জন্য সেটা কোম্পানি আর কি, প্রায় 1.17%-এর মতো ডিভিডেন্ড, যেখানে ফেস ভ্যালু 10 রয়েছে। এদের যদি আপনি বিজনেসটা দেখেন, তাদের সেলস প্রফিটেবিলিটি দেখুন, 2019 থেকে যদি দেখা হয়, 2019-এ এদের সেলস হতো 2600 কোটি, তারপরে 2700 হলো, তারপরে 2400, তারপরে 2900, এবারে 2500। মানে রয়েছে তাদের বিজনেসে রয়েছে, কিন্তু কনসিস্টেন্ট গ্রোথটা সেটা কিন্তু দেখা যাচ্ছে না। আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন, প্রফিটেবিলিটি দেখুন, 2019-এ 1300 কোটি ছিল, তারপরে 1500 হলো, 1600 হলো, তারপরে কমে গিয়েছিল 900, 1300, এখন 900 কোটি। মানে সেরকম কনসিস্টেন্ট গ্রোথ কিন্তু দেখা যাচ্ছে না, যার পরিপ্রেক্ষিতে তাদের ইপিএসটা আপনি দেখুন, ইপিএসটা দেখুন, এক সময় 3 ছিল, 4 ছিল, এখন কিন্তু 2, 2.5 এরকম রয়েছে। তো ইপিএস যত বাড়বে আর কি, তাদের আর্নিং যত বাড়বে, তত কিন্তু তাদের যে ভ্যালুয়েশনটা তখন ঠিকঠাক হবে, অ্যাডজাস্ট হবে। তো এক্ষেত্রে তাদের ভবিষ্যতের কথা ভেবেই কিন্তু এই মানে আপনি গ্রোথটা সেভাবে দেখতে পাচ্ছেন না সেলস বা প্রফিটেবিলিটিতে আপাতত, কিন্তু ভবিষ্যতে কিন্তু বড় গ্রোথ আসতে পারে এদের সেলস এবং প্রফিটেবিলিটির মধ্যে। মানে সেই ব্যাপারের জন্য, মানে ফিউচার ওরিয়েন্টেড এদের বিজনেস, তার জন্যই কিন্তু এই গতিগুলো এসেছে। আপনি ব্যালেন্স শিটে যান, 10,000 কোটির এদের রিজার্ভ রয়েছে, কিন্তু
রিজার্ভটা তাদের গ্রো করছে, কনসিস্টেন্টলি গ্রো করছে, কিন্তু ঋণও কিন্তু রয়েছে 20,000 কোটির মতো তাদের ঋণ রয়েছে। আর ইদানিং কিন্তু সেটা ঋণটা আরও বাড়িয়েছে তারা। তো লং টার্মেই তাদের ম্যাক্সিমাম ঋণটা রয়েছে 19 কোটির মতো, 20 কোটির মধ্যে 19 কোটি লং টার্মে রয়েছে। তো তাদের বিজনেস যে সেগমেন্টগুলো রয়েছে সেগুলোকে এক্সপান্ড করার জন্যই কিন্তু এই ঋণগুলো বলতে গেলে। আর এদের যে বিজনেসগুলো হয়, বিশেষ করে সরকারি যে সেক্টরে এরা বিজনেস করে, সরকারি যে তারা অর্ডারগুলো পায়, সেগুলো সেই অর্ডার হ্যান্ড ওভার দেওয়ার পর সেই অর্ডার তারপরে কিন্তু তাদের হাতে টাকা আসে, মানে প্রাথমিক ইনভেস্টমেন্টটা কিন্তু তাদেরই দরকার হয়। তো এক্ষেত্রে কিন্তু ঋণটা তাদের নেওয়াটা আর কি অবশ্যম্ভাবী হয়ে পড়ে এ ধরনের কোম্পানিতে। তো যাই হোক, তারা যদি সেটাকে প্রফিটে কনভার্ট করতে পারে আর কি সেই ঋণটাকে, তবে কিন্তু এই ঋণগুলো পজিটিভভাবেই কিন্তু কাজ করে একটা কোম্পানির ক্ষেত্রে। যাই হোক, তো এই ব্যালেন্স শিটটা তেমন পজিটিভ না থাকলেও কিন্তু ঠিকঠাকই বলা যায়। আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, 81% মতো প্রমোটার রয়েছে, 2.5% কাছাকাছি রয়েছে এফআইআই, ডিআই রয়েছে মোটামুটি 3.5%, 4% মতো রয়েছে, আর পাবলিক রয়েছে 11% মতো। তো এখানে একটা কিন্তু নেগেটিভ পয়েন্ট রয়েছে যে 81% এখনও কিন্তু প্রমোটার রয়েছে, মানে যে কোনো মুহূর্তে কিন্তু ওএফএস আসতে পারে। আপনারা জানেন যে ওএফএসটা কি, অফার ফর সেল, যে প্রমোটাররা কিন্তু 75%-এর ওপর হোল্ডিং রাখতে পারে না। তো আর এটা কিন্তু অনেক দিনই হয়ে গেল মার্কেটে আর কি। সেক্ষেত্রে এদের যে কোনো মুহূর্তেই কিন্তু ওএফএস আসতে পারে আর কি। সেই 75% করতে গেলে তাদের কিন্তু আরও মোটামুটি 6%-এর মতো হোল্ডিং কিন্তু বিক্রি করতে পারে। তো যখন এরকম ওএফএস আসে তখন কিন্তু যে শেয়ার দরটা যে দামে থাকে আর কি মার্কেটে, তার চেয়ে কিন্তু নিচু দামে সেটা অ্যাডজাস্ট হয়, সেটাকে কিন্তু বিক্রি করা হয়, মানে অফার ফর সেল নিয়ে আসা হয় নিচু দামে। মনে করেন 150 টাকায় চলছে, 140 টাকা বা 130 টাকায় এরকম আনা হয়। তখন সেই দামে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়। মনে করেন 150 টাকায় চলছে, কিন্তু ওএফএস রাখলো 130 টাকায়, তখন কিন্তু সেরকমভাবে শেয়ার দরও কমে 130 টাকায় কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়। তো এটা সাময়িকভাবে আসে, পরে আবার রিকভার করে যদি তাদের বিজনেস ঠিকঠাক থাকে। যে কোনো কোম্পানির ক্ষেত্রে এই ব্যাপারটা আপনারা লক্ষ্য করবেন। আর এটা নতুন করে এন্ট্রির ক্ষেত্রেও একটা সুযোগ, মানে পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও রয়েছে। এ ধরনের যখন কারেকশনগুলো আসে আর কি ওএফএসের জন্য, সেগুলো কিন্তু ভালো কোম্পানির ক্ষেত্রে আর কি সেটা এন্ট্রির জন্য একটা কিন্তু সুযোগ হয়। তো যাই হোক, এই কোম্পানির এই ডিটেলস ওভারভিউ নিয়ে এই ভিডিওটা ছিল, যে এরা ফিউচার ওরিয়েন্টেড সেক্টরে বিজনেস করছে, এটা একটা পয়েন্ট। তারপরে হচ্ছে এরা সরকারি কোম্পানি। আপনারা জানেন যে এটা কিন্তু এখন ট্রেন্ড চলছে যে সরকারি কোম্পানিগুলোর মধ্যেই কিন্তু গতিটা এখন ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে। আপনি ডিফেন্স দেখুন, রেলওয়ে দেখুন, বা অন্যান্য সেক্টরেও দেখুন, সরকারি কোম্পানিগুলোর ক্ষেত্রে, রিনিউয়েবল সেক্টরেও কিন্তু এই কোম্পানির কিন্তু গত কয়েক বছরে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। তো এটা 2 নম্বর পয়েন্ট। আর এদের যেটা নেগেটিভ পয়েন্ট রয়েছে, নেগেটিভ পয়েন্টের মধ্যে ওএফএসটা একটা, যে কোনো মুহূর্তে ওএফএস আসতে পারে। আর এই কোম্পানির কিন্তু এই যে ডেটাগুলোর মধ্যে ইমপ্রুভমেন্টটা যতদিন না পর্যন্ত তাদের বড় বড় অর্ডার পাচ্ছে, বড় বড় তাদের কাজ শুরু হচ্ছে আর কি, ততদিন পর্যন্ত কিন্তু তাদের যে ডেটাগুলোর মধ্যে কিন্তু উন্নতিটা খুব স্লো কিন্তু দেখা যেতে পারে। তো যারা লং টার্ম ইনভেস্টর, লং টার্মে ভীষণ রাখেন, 10 বছর 15 বছর বা 5 বছরের উপর আর কি, মিনিমাম 5 বছর আর কি, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই কোম্পানিটিকে কিন্তু প্রায়োরিটির মধ্যে রাখা যায়। তো যাই হোক, এই কোম্পানিটির ডিটেলস নিয়ে এই ভিডিওটা ছিল। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয়, অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হয়, প্রশংসা করা হয়, তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন, আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।